আমরা যদি আন্দোলনের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব যে মহাকরণ অভিযান হোক বা নবান্ন অভিযান এমন হওয়া উচিত যাতে সেটা ইতিহাসে দাগ রেখে যায়। আমরা যদি ফিরে দেখি যে 1993 সাল, তাহলে তখন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহাকরণ অভিযান করেছিলেন তা ইতিহাস সৃষ্টি করেছিল। কিন্তু বর্তমানে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে যে নবান্ন অভিযান হচ্ছে সেটা প্রধান বিরোধীরাই করুক বা যাদের চাকরি চলে গেছে তারাই করুক, তাতে কিন্তু কোনো প্রভাব পড়ছে বলে রাজনীতিক মহলে সেটা মনে হচ্ছে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে সুমনদা রয়েছে, বিশিষ্ট সাংবাদিক দাদা। মহাকরণ অভিযান করে তৎকালীন প্রধান বিরোধী দলনেত্রী কিন্তু একেবারে ইতিহাস সৃষ্টি করে দিয়েছিল, কিন্তু বর্তমান যে প্রধান বিরোধীরা আছে তারা তো সেরকমভাবে কিছু ফলাফল ফেলতে পারছে না। তাহলে নবান্ন অভিযানটা কোথাও গিয়ে কি একটা রেগুলার মিটিং মিছিলের মতো হয়ে যাচ্ছে? তার চাইতেও খারাপ। দেখুন, মহাত্মা গান্ধী ভারতবর্ষের রাজনীতির আমি মনে করি সবচেয়ে অবিস্মরণীয় চরিত্র বলেছিলেন যে তোমার রাজনীতিতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সেটা কখন তুমি প্রয়োগ করবে সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের বিরোধীরা সেটা ভুলে গেছে, এবং দ্বিতীয় কথা, তারা জানেও না যে কখন কোনটাকে, মানে আপনি যেটা বলছেন, আমি যদি রাজনীতির পরিভাষায় বলি, সেটা কখন কোনটাকে চড়াবো। একটা জিনিস তো নিয়ম আছে যে আমি আমার সুরটাকে কখন উচ্চগ্রামে রাখবো, কখন নিম্নগ্রামে রাখবো। সেই নায়ক সিনেমায় বিখ্যাত সংলাপ ছিল উত্তম কুমারের, তুমি বলবে জল, আমি বলবো তেল, এটা তো হতে পারে না। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্ট্রিট ফাইটার, আমি স্ট্রিট ফাইটার শব্দটাই ব্যবহার করছি, ভারতবর্ষের রাজনীতিতে খুব কম এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ ওয়ান্ডারফুল স্ট্রিট ফাইটার। উনি জানেন রাস্তার রাজনীতিটা কিভাবে করতে হয় বা বিরোধী রাজনীতিটা কীভাবে করতে হয়। উনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরও বিধানসভায় দাঁড়িয়ে, ট্রেজারি বেঞ্চে দাঁড়িয়ে, যেটা কখনো হয় না, ট্রেজারি বেঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে ছি 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 বলে আক্রমণ করতে পারেন। এটা একটা বিরোধী নেত্রীর চরিত্র। ওনার অস্থিতে, মজ্জায়, রক্তে প্রতিবাদ বিষয়টা আছে। এবার আমরা আশা করেছিলাম যে যারা রাজ্যে বিরোধী পরিষদ দখল করতে চায় বা যারা প্রধান বিরোধী হয়ে উঠতে চায়, সেই তাদের মধ্যেও সেই চেষ্টাটা থাকবে। দেখুন, আমি যদি সেভাবে আপনি যে শব্দটা আসলে ব্যবহার করি, বিজেপি অভয়ার দুঃখজনক চরম নিন্দনীয় ঘটনার পর দুবার নবান্ন অভিযান করলো, কোনো এফেক্ট নেই। বরং সাধারণ মানুষের এটা ধারণা হয়ে যাচ্ছে যে বিজেপি পুলিশের উপর আক্রমণ করে, রাস্তায় ভাঙচুর করে, গণ্ডগোল করে। আর যদি নবান্ন অভিযানে সাধুদের নিয়ে যেতে হবে কেন? সাধুরা তো নবান্নে কোনো কাজ নেই, ঠিক আছে? এই যে মানে যে কোনো, যেটা একটা খুব সিরিয়াস রাজনৈতিক আন্দোলন, সেটাকে ধর্মীয় মোড়ক দেওয়াটা আরও হাস্যকর। এরপর যদি আপনি বাকি যেদের বলেন যারা চাকরিহারা তারা নবান্ন অভিযান করছে, অমুকরা করছে, এই পুরোটার মধ্যে কোনো পলিটিক্যাল সিরিয়াসনেস নেই। পলিটিক্যাল সিরিয়াসনেস শব্দটা আমি কেন ব্যবহার করছি? দেখুন, আমি এই নবান্ন অভিযানের দিন, বিজেপির ডাকা নবান্ন অভিযানের দিন, আমি সারাক্ষণ রাস্তায় ছিলাম। সবাই বিজেপির নেতারা সব মানে ছোট বড় মেজো কুচো নেতারা গাড়ি করে আসছেন। তারা মিছিলের যে নেতৃত্ব দেওয়া, এবং যেইমাত্র মিছিল শেষ হলো 4টের সময়, সবাই গাড়ি করে উধাও হয়ে গেলেন। অর্থাৎ কর্মীদের সঙ্গে তাদের যে সম্পর্ক, যে সম্পৃক্ততা, সেটা নেই। আপনি যদি একটা যে কোনো সোশ্যাল, দেখুন, যে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ফার্স্ট অফ অল ইজ এ সোশ্যাল মুভমেন্ট। আপনি যদি তাকে কানেক্ট না করাতে পারেন, তাহলে তাহলে আপনি কি করে সেটাতে রাজনৈতিক কোনো ডিভিডেন্ড তুলতে পারবেন? দেখুন, আগের নবান্ন অভিযানের পরে যে 6টা বাই ইলেকশন হয়েছিল, 6টাতেই বিজেপি হেরেছে। তার মধ্যে এমন অনেক সিটে হেরেছে যেখানে বিজেপি 2024-এর লোকসভাতেও এগিয়েছিল। তো তাহলে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বিজেপিকে তো ভাবতে হবে যে আমি কেন নবান্ন অভিযানটা করছি। এবং এই 9th আগস্টের নবান্ন অভিযানটা প্রথমত শুভেন্দু, দেখে মনে হয়েছে যে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য। সেখানে বিজেপির বড় নেতারা, ধরুন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, পুরনো রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেউই নেই। দ্বিতীয় কথা, যে তুমি নবান্ন অভিযান করছো কিসের জন্য? যে মামলাটা সিবিআই এর কাছে আছে, যে মামলাটা সুপ্রিম কোর্টের মনিটরিং হচ্ছে, সেখানে নবান্নের সাথে তার সম্পর্ক কী? নবান্ন রাজ্য প্রশাসনের সদর দফতর। রাজ্য কি এই মামলাটা তদন্ত করছে? রাজ্য কি এই মামলাটার সঙ্গে এখন আর কোনোভাবে যুক্ত? যদি রাজ্যের কেউ যুক্ত থাকেন, পশ্চিমবঙ্গের কেউ যুক্ত থাকেন, সিবিআই তাকে অ্যারেস্ট করবে। এর দায়িত্ব তো রাজ্য সরকারের, পুলিশের নয়। যদি মামলাটায় কোনো রকম কিছু হওয়ার থাকে, সুপ্রিম কোর্ট সেটা বলবে, এটা তো রাজ্যের কোনো আদালতও বলবে না। তো
মানে কেন শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান ডেকেছেন? উনি কি বিজেপির মধ্যে থেকেও বিজেপির বিরোধিতা করতে চান? এই পুরো প্রশ্নগুলোই, পুরো ওনার রাজনীতিটা, উনি তো একটা পলিটিক্স করতে চান। আমি ওনার পলিটিক্সের বিরোধী হতে পারি, সমর্থক হতে পারি, কিন্তু আমি ওনার পলিটিক্সটা কতটা ঠিক সেটা সবসময় প্রশ্ন। যিনি নিজে বিজেপি করেন তিনি প্রধানমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রণাধীন সিবিআইয়ের বিরুদ্ধে কি করে মিছিল করতে পারেন? আর সেই মিছিলটা কি করে গঙ্গাপাড়ে, মানে কলকাতা পেরিয়ে গঙ্গাপাড়ে নবান্নের উদ্দেশ্যে হতে পারে? আর সেই মিছিলটা বিকেল 4টের সময় পুলিশ বাধা দেওয়ার পর সবাই একেবারে শান্ত সুবোধ বালকের মতো বাড়ি কি করে চলে যেতে পারে? আমি তাদের ভাঙচুরের কথা বলছিলাম, কিন্তু ওনাদের যদি মনে হতো যে আমরা এই আন্দোলনটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, রাস্তায় বুঝতে পারতেন, অবস্থান বুঝতে পারতেন, ধর্নায় বসতেন। কোথায়? ইটস অল অ্যাবাউট এ গ্রেট ডে, মেগা ইভেন্ট। দেখুন, পলিটিক্স ইজ নট এ মেগা ইভেন্ট, পলিটিক্স ইজ কানেক্টিং টু পিপল। আপনার ভোটার যদি বিশ্বাস না করে, আপনার মানুষ যদি বিশ্বাস না করে যে আপনি এটা করতে চান, তাহলে কেন লোকে বিজেপিকে ভোট দেবে? মানে এটা তো আপনাকে একটা খুব জরুরিভাবে ভাবতে হবে। এবং বিশেষ করে এই আন্দোলনটা যখন হচ্ছে তখন বাংলা ভাষা, বাংলার অস্মিতা নিয়ে তোলপাড় চলছে। তো তখন বিজেপিকে তো প্রমাণ করতে হবে, বা শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে আমি সত্যি সত্যি বাংলার জন্য কিছু করতে চাই। কি হলো? এন্ড প্রোডাক্ট, বিকেল 4টের সময় কমান্ডো পরিবেষ্ট হয়ে বিজেপির নেতারা বাড়ি ফিরে গেলেন এবং সুখভোগ করলেন, এবং কলকাতা পুলিশের উদ্দেশ্যে কিছু বাছা বাছা গালাগাল দিলেন। এর বাইরে হোয়াট ইজ দ্য আউটকাম?